সাম্য ততক্ষণে কয়েক গ্রাস মুখে তুলেছেন, তারপর কি বুঝে কথার দিকে চেয়ে ভুরু কুচকে বলে উঠল, কি রে, তোর আজকে খাবার দেয়নি আমার বাপ? মুখ চোখ এমন শুকনো লাগে কেন? নাকি শুকিয়ে যাচ্ছিস তুই? ছি ছি, শুকিয়ে গেলে আমি তোকে অপমান করতে পারবো না, কষ্ট দিতে পারবো না, খবরদার শুকাতে পারবি না। কথা যখন কপাল কুঁচকে চাইতে নেবে ঠিক তখনই সাম্য নিজের হাতের বিরিয়ানিটা ঠেলে দিল, বলল, নেই, এটা শেষ কর। ওজন বাড়া, তবে না আমি তোকে অপমান করতে পারবো বল। এটুকু বলেই কথার হাত থেকে বইটা টেনে নিল সে, বিরিয়ানি ধরিয়ে দিয়ে বলল, নে শেষ কর, বাপের টাকায় হলেও আমার পকেটেই টাকাতেই কিনেছি, কষ্ট করে বাইক চালিয়ে রেস্টুরেন্ট অবধি গিয়েছি, বইয়ে নিয়ে এসেছি, একটা দানাও নষ্ট হলে তোকে ছুঁড়ে ফেলবো আমি। আনা হয়েছে কার জন্য? আমার জন্য। যার জন্যই আনা হোক, শেষ করার দায়িত্ব তোর। এইটুকু বলেই যেতে যেতেই পায়ের কাছে এসে দাঁড়ালো কথার বিড়ালটাও। সাম্য ওকে দেখে নাক সিটকে বলে উঠল, কিরে বেইমান মালিকের বেইমান বিলাই, ভালোই আছিস? কথা মুহূর্তেই বলল, বেইমান মালিক মানে? অবশ্যই তুই, কে আর হবে, আর কে হবে? আর ও কেন বেইমান হলো? কারণ ও তোর বিলাই। সাম্য এটা বলেই বিড়ালটার দিকে ঝুঁকে বসলো, চেপে ধরে দুই হাতে দখলে বিড়ালটাকে নিয়েই দাঁত কেলিয়ে হাসলো। সে বলল, কি রে, তোর আম্মা দেখে তোরে কিছু বললেই ছ্যাঁত করে, কারণ কি? বিড়ালটা বিরক্ত হলো বোধহয়, নিজেকে ছাড়ানোর জন্য খামচিও দিল, মুখে আওয়াজ তুলতেই সাম্য ছুঁড়ে ফেললো বিড়ালটাকে, বলল, দুইটাই তো সেম হইছস, একটু থেকে একটুতেই ছ্যাঁত করতেছস, আজব। সাম্য ফিরল প্রায় রাত 11টায়। কনাদের বাসায় দিয়ে এসেছে তার আম্মুই। এরপর আবার আবার ফিরে আসতে আসতে এতক্ষণ, এই এতটা সময়ে সাক্ষ্য প্রায় 8বার কল দিয়েছে দিদিকে। কি হয়েছে কিছুই জানে না সে, তবে যা বুঝেছে বোধহয় দিদির সাথে কনার ঝামেলা হয়েছিল। ঝামেলা হওয়াটা স্বাভাবিক, বরং এতগুলো দিন দিদির মতো চঞ্চল মেয়ে এসব সহ্য করে এসেছে দেখেই সাক্ষ্য অবাক হয়েছিল। সে নিজেও কনাকে ওয়ার্নিং দিয়েছিল, বারবার বলেছিল এসব ছাগলের মতো আচরণ না করতে। যেমন কনা বিয়ের সময় যে ড্রেসটা নিয়েছিল তা সাক্ষ্যই চেঞ্জ করেছিল, একই রকমের আরও একটা ড্রেস দিদির জন্য কিনে পাঠিয়েছিল। কনার ড্রেসটা সে নিজেই নিজের আলমারিতে রেখেছিল যাতে এসব না করতে পারে। সাথে নিরোটেন গলায় দু একটা ধমক দিয়েছিল, কিন্তু লাভ হয়নি। বুঝিয়েও লাভ হয়নি, তার মাকে বুঝিয়ে ফের আবারও অন্য ডিজাইনের হলেও একই রকমের ড্রেস কিনেছিল। ছোট শ্বাস ফেলে এসেই ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হলো, অতঃপর কাপড় চেঞ্জ করার সময় টি শার্ট আর ট্রাউজার নিয়ে যেতেই দুয়ে পলক চাইলো এপাশ ওপাশ, না, দিতে নেই। ভাবলো হয়তো বেলকনিতে আছে, তাই এক পলক দ্রুত গিয়ে দেখলো বেলকনিতেও, অথচ তার বউটা ওখানেও নেই। সাক্ষ্য হতাশ হলো, কাপড় পাল্টে এসে কথার খোঁজে নেওয়ার অজুহাতে একবার কথার ঘরেও গেল, না, নেই। পর মুহূর্তে রান্নাঘরে গেল, ওখানেও নেই। সাক্ষ্য হাঁসফাঁস করলো বোধহয়। কোথায় তা জানার জন্য সাম্যকেই গলা ছেড়ে জিজ্ঞেস করলো, বাসায় এসেছিস কতক্ষণ? 1 ঘন্টা হবে। কেন ভাইয়া? আমার বান্ধবীর মেয়ে মিসিং, দেখতে পেয়েছিস কোথাও? সাম্য ভাবার চেষ্টা করলো, ভেবে বলল, ছাদে দেখেছো? কাঁথা তো ওখানে, হতে পারে ওখানে লুকিয়ে আছে কথার সাথে। সাক্ষ্য চাইলো, পরপর পা বাড়ালো ছাদের দিকে, নিশ্চয়ই সাক্ষ্যকে নিয়ে কোনো ঝামেলা হয়েছে কণা আর দিতির মাঝে। হ্যাঁ, এমনই হবে, আর নয়তো কি ঝামেলা হবে? তাই হয়তো দিতি রাগ দেখে কল তুলে নেই, রাগ দেখে ঘরেও নেই হয়তো। উফ, এত রাগ কেন তার বউয়ের? আল্লাহ তার বউকে এত রাগ জেদ না দিলেও তো পারতো। ভাবতে ভাবতেই সাক্ষ্য পা বাড়ালো, কারণ দিতিকে না জ্বালালে তার ভাত হজম হয় না। দিতির সাথে ঝগড়া করতে না পারলে উসখুস লাগে, দিতিকে বিরক্ত করতে পারলে নিজেরই দম বন্ধ লাগে। তাই তো দ্রুত ছুটলো ছাদে, অথচ সাক্ষ্য জানে না দিতি আজ রাগেনি, আজ জেদ করেনি, বরং দিতিকে আজ জীবন্ত লাশ হিসেবে চলে যেতে বাধ্য করা হয়েছে এক প্রকার। তার বউয়ের আজকের অনুভূতিটা শুধুই বিষাদময়, শুধুই, কোনো রাগ জেদ সেখানে ঠাঁই পেতে পারেনি। পুরো ছাদটা ঘুরেও যখন দিতির দেখা মিলল না, তখন আপনা আপনি সাক্ষর কপালটা কুঁচকে এলো। এত রাতে তার বউ হুট করে নিশ্চয়ই উধাও হয়ে যাবে না? আবার এই বউকে আজকাল না দেখতে পেলে, বিরক্ত করতে না পারলে, এমনকি ঝগড়া করতে না পারলে সাক্ষর ভালো লাগে না। তাই তো মুখ ভার করলো, কথাকে একবার জিজ্ঞেসও করলো, বলল সন্ধ্যায় বাসাতেই ছিল। সাক্ষ্য ওভাবেই বাসায় ফিরল, বার কয়েক দিদিকে কলও দিল, অথচ অপর প্রান্ত থেকে কল তোলা হলো না, আর না তো ফিরতি কল দেওয়া হলো। সাক্ষ্য যখন চিন্তায় অস্থিরতায় এবার কেমন বোধ হলো, তখন আর একবার বাসার প্রতিটা ঘর উকি দিল, না, দিতি নেই।
স্বাক্ষর তখনই ভাবলো একবার বাসার সবাইকে জিজ্ঞেস করে দেখবে কোথাও গিয়েছে কিনা, তারপর না হয় দিতির আম্মুকে কল দিবে। এসব ভেবে রুমে ফের আসতেই টেবিলের উপর চোখে পড়ল ছোট্ট একটা বক্স, সুন্দর পেপারে মোড়ানো। তার পাশে বোধহয় কিছু একটা লিখতে বসেছিল মেয়েটা, গুটি গুটি অক্ষরে লেখা একটা কাগজ। সাক্ষ্য এগোলো, কাগজটা তুলে ধরতেই চোখে পড়ল আজ 16ই জুলাই, মিস্টার সাক্ষ্য হোসেন, সাপ দিবস। আমি অবশ্য সন্তুষ্ট হতে পারছি না সাপ দিবস ভেবে, আজ তো হওয়া উচিত ছিল গিরগিটি দিবস। ক্ষণে ক্ষণে রং পাল্টানো প্রাণীটির জন্মদিন যেহেতু, এটাই হওয়া উচিত ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত আপনি গিরগিটি হয়েও সাপ দিবসে জন্মগ্রহণ করেছেন। সম্ভবত আপনার গিরগিটি সম্প্রদায় ও আপনার রং পাল্টানো দেখে আপনাকে তাড়িয়ে দিয়েছে, তাই না বলুন? সাক্ষ্য হেসে ফেলল আচমকা। আনমনে ভেবে ফেলল যে তার বউ বোধহয় তাকে জন্মদিন নামক দিনটাতে গোল খাওয়ানোর জন্যই কোথাও লুকিয়ে আছে, হয়তো এই কারণেই দেখতে পাচ্ছে না। আবার ফের মনে হলো দিদি তো এত কাঁচা না, জন্মদিনের লেখাটা সারপ্রাইজ হিসেবেই যদি দেওয়ার থাকে তাহলে এখনও তো 12টা বাজেনি। তাহলে সাক্ষ্য ঘড়িতে সময়টা দেখলো, কপাল কুঁচকে দুপা বাড়িয়ে মায়ের কাছে যাবে ভাবতেই ঠিক তখনই তার মা এসে হাজির হলো। মুখ চোখ চিন্তার ছাপ রেখে দ্রুত শুধালো, দিদি কোথায় সাক্ষ্য? কথা হয়েছে তোর ওর সাথে? সাক্ষ্য মায়ের এমন চিন্তিত মুখের কারণ বুঝলো না বোধহয়, তবে ফোঁস করে শ্বাস ফেলে বলল, ফোন ধরলে তো কথা হবে আম্মু। কথা হয়নি, মেয়েটা গেল কোথায় সাক্ষ্য? পুরোটা বাড়ির নিচ হতে উপর সব খুঁজে এসেছি, এসেই রুমে এসে খুঁজেছি, পাইনি দেখে সবটা খুঁজেছি, কিন্তু কোথাও পেলাম না। ফোনটাও তুলছে না সাক্ষ্য, অদ্বিতীয় ফোনটা তুলছে না। আমার খুব চিন্তা হচ্ছে রে সাক্ষ্য। মেয়েটাকে তখন কি না কি বলে বের হলাম, নিশ্চয়ই কষ্ট পেয়েছে মেয়েটা। আমিও না, কনাকে তখন ওভাবে কাঁদতে দেখে মাথায় ঠিক ছিল না। সাক্ষ্য এবার ভুরু বাঁকালো, আচমকা জিজ্ঞেস করলো, কি বলেছ আম্মু? সাক্ষর আম্মু ছোট শ্বাস ফেললো। নিজে উপস্থিত থাকা অবধি যতটা তার সামনে হয়েছিল বা বলা হয়েছিল সবটাই ছেলেকে শুধালেন। এক মুহূর্তে বোধহয় চুপ থাকলো, ঠিক পর মুহূর্তেই বলল, কনার সাথে আমার বিয়ে কোনো দিক থেকে ঠিক ছিল আম্মু। আমি মেনেছিলাম কখনো ওকে, নাকি আমার আগে থেকে জানিয়েছিলে? কণা জায়গা ছেড়েছে বলে দিতি কিভাবে আসলো তাহলে? আর তুমি তুমি ওকে বউ করে আনার স্বপ্ন দেখেছিলে আম্মু। বউ তো হয়নি সে আমার। তাহলে সে যে আমার বর্তমানে স্ত্রী, তার সামনে তুমি কথাগুলো বললে কেন? নাকি কণাকে বড় দেখাতে বলেছ আম্মু? এ কথাগুলো তো কারোরই বলা উচিত হয়নি। হয়েছে? তুমি জানো কথাটা দ্বারা কি বুঝিয়েছ আম্মু? সাক্ষর আম্মু নীরবই রইল, উত্তর করল না। সাক্ষ্য ফের আবারও শক্ত গলায় বলল, আর দিদি বাসায় না আসতে বলে তো খারাপ কিছু করেনি। আমি নিজেই ওকে বারবার বলেছি দূরে থাকতে, এসব বেহায়াপনা করতে। তোমাকেও বলেছিলাম, মনে আছে? আর গায়ে হাত তোলা নিশ্চয় কোনো কারণ ছিল বলেই মেরেছে আম্মু। কোনা এত বাড়াবাড়ি করে যে গায়ে হাত তোলাটা আমার কাছে অস্বাভাবিক লাগছে না আম্মু। শেষটুকুতে সাক্ষ্য আবারও বলল, তোমার সাথে একটা এমনটা আশা করিনি তোমার থেকে আম্মু। তুমি তুমি যেমন নিজের ভাইয়ের মেয়ে কণাকে চেনো, ঠিক তেমনই নিজের বান্ধবীর মেয়েকে দিতিকেও চেনো। দুজনেই ছোট থেকে আদরে বড় হয়েছে, দুজনেই তাদের পরিবারের আদরের রাজকন্যা। তাহলে একজনের দুঃখ ভেবে দেখলে অন্যজনকে না ভেবেই কথার আঘাতে দুঃখ দিলে কেন? কেন? সাক্ষ্য আম্মু এবারেও উত্তর দিতে পারল না, শুধু হতবিহ্বল নজরে চেয়ে থাকলো। সাক্ষ্য ততক্ষণে আর দাঁড়ালো না, দ্রুত পা বাড়ালো। সিঁড়ি বেয়ে নামতে নামতে টের পেল তার পিছু পিছু নামছে তার আম্মু। গাড়িতে উঠতে নিতেই সাক্ষ্য পাশ থেকে দ্রুত বলে উঠলেন, সাক্ষ্য আমিও যাব। মেয়েটাকে তখন এতগুলো কথা বলেছি, এখন নিজেরই ছটফট লাগছে। প্লিজ না করো না আব্বু। সাক্ষ্য না করলো না, ওভাবেই আম্মুকে পাশে বসিয়ে গাড়ি স্টার্ট দিল। মনে মনে কেমন অস্থিরতায় ছটফট করছে যেন। কেবল মনে হচ্ছে দিদির কি প্রতিক্রিয়া কী হবে, কি করবে দিদি। চলবে। গল্পটি চলাকালীন সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, এবং গল্পটি ভালো লাগলে অবশ্যই সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আপনাদের প্রিয় মানুষগুলোর সাথে। এবং আমাদের চ্যানেলের সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ।